শিক্ষার্থী ভালো আছো তোমরা? গত ক্লাসে আমরা অ্যালকেন সম্পর্কে ডিটেলস জেনেছিলাম। আজকের ক্লাসটি হচ্ছে অ্যালকিন সম্পর্কে জানার জন্য। তো অ্যালকিন হচ্ছে জৈব যৌগের একটি গোত্রের নাম। তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত। আর এই অ্যালকিনের একটি বিশেষ পরিচয় হচ্ছে তার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ একটি কার্বন আরেকটি কার্বনের সাথে একটি দ্বিবন্ধনে আবদ্ধ থাকবে। এখানে প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন থাকবে এগুলো। কিন্তু কার্বনের মধ্যে যে কোনো একটি জায়গায় যদি কার্বনের সংখ্যা বেশি থাকে তাহলে অন্য জায়গায় হোক একটি দ্বিবন্ধন থাকবেই। এটা অ্যালকিনের হচ্ছে একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই অ্যালকিন যৌগগুলোর কিভাবে প্রস্তুত করা যায় সেই সম্পর্কে আমরা জানবো। যে অ্যালকিনের প্রস্তুতি নিয়ে আজকে কথা বলবো। তারপরে জানবো অ্যালকিন গোত্রের সদস্যগুলো কিভাবে বিক্রিয়া করে। বিক্রিয়া অনেক টাইপের বিক্রিয়া করে। আমরা জানি অ্যালকেনগুলো সহজে বিক্রিয়া করতে চাইতো না, কিন্তু অ্যালকিনগুলো বিক্রিয়া করে। কেন বিক্রিয়া করে সেটাও একটু পরে বলছি। তো অ্যালকিনের যে বিক্রিয়াগুলো হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন করা, ব্রোমিন সংযোজন করা, পানি সংযোজন করা, জারণ এবং পলিমারকরণ। এই পাঁচটি বিক্রিয়াই বইয়ের মধ্যে দেওয়া আছে। পাঁচটি বিক্রিয়া কিভাবে হয় তাদের কৌশলগুলো আমরা ডিটেলস জানবো। তার আগে জানবো অ্যালকিনের প্রস্তুতি নিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা আজকের ক্লাসটি, অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি আমরা দুইভাবে করব। প্রথমে যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি কিসের থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড। তো এটার বর্ণনাটা হচ্ছে যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে কমপক্ষে 2 কার্বন থাকতে হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করি, তাপ দেই, তাহলে অ্যালকিন তৈরি হবে আর সাথে লবণ এবং পানি তৈরি হবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা হচ্ছে এরকম অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইড আমরা জানি অ্যালকাইল যেই গোত্রটা আছে তার সাথে একটি হ্যালোজেন থাকবে, যেমন CH3CH2, এর নাম হচ্ছে ইথাইল। এই ইথাইলের সাথে যদি ব্রোমিন থাকে তাহলে তার সাধারণ নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, কিন্তু নির্দিষ্ট নাম ইথাইল ব্রোমাইড। এই যে CH2 পর্যন্ত হচ্ছে ইথাইল, তার সাথে একটি হ্যালোজেন যুক্ত আছে, তাই ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। এই সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে অ্যালকোহলীয়। দিয়ে যদি আমরা তাপ দেই তখন বিক্রিয়াটা হবে CH2 দ্বিবন্ধন CH2 সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, আর সাথে তৈরি হবে পানি। এই যৌগটা হচ্ছে ইথিন যৌগ। ক্লিয়ার? তো অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে যদি তাপ দেই তাহলে অ্যালকিন, লবণ মানে সোডিয়াম ব্রোমাইড এবং পানি তৈরি হলো। তো বিক্রিয়াটা কিভাবে হলো তার কৌশলটা যদি আমরা আরও একটু ডিটেলস জানার চেষ্টা করি, খুবই সহজ। প্রথমত হচ্ছে
এই যে ব্রোমিন আছে, মানে অ্যালকাইলের সাথে যে হ্যালোজেন অংশটা আছে, সেই হ্যালোজেন অংশটা সোডিয়ামের সাথে চলে আসে। তো হ্যালোজেন আর সোডিয়াম মিলে তৈরি করলো সোডিয়াম ব্রোমাইড। এখান থেকে যখন ব্রোমিন চলে আসলো, এই কার্বনের একটা হাত খালি হয়ে গেল। আর এই জায়গার মধ্যে CH3 যে আছে, CH3, এই CH3 থেকে একটি হাইড্রোজেন এখানে OS এর সাথে চলে আসবে। CH3 থেকে একটি হাইড্রোজেন যখন OS এর সাথে আসলো, এখানের একটি হাইড্রোজেন এইখানের OS মিলে তৈরি করলো পানি। তাহলে এক পাশ থেকে ব্রোমিন চলে আসলো, আরেকটা কার্বন থেকে, পাশের কার্বন থেকে একটি হাইড্রোজেন চলে আসলো। এখন যে অবশিষ্ট অংশটা রইল সেখানে CH2 থাকবে। এখানে আগে থেকেই CH2 আছে, তাহলে CH2 এবং উভয় কার্বনের একটি করে হাত নতুন করে খালি হলো। ওই যে ব্রোমিন চলে যাওয়ার কারণে এখানে একটা হাত খালি, এখান থেকে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এখানে একটা হাত খালি। এই দুইটা হাত নতুন করে আরেকটা বন্ধন তৈরি করবে। এই জায়গায় আগে একটি বন্ধন ছিল, এখন আরেকটি বন্ধন হয়ে গেল। তাহলে CH2, এখানের CH2 আর CH2 দ্বিবন্ধন তৈরি করলো। আর আমরা জানি যে সমস্ত হাইড্রোকার্বনগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে তারাই হচ্ছে অ্যালকিন গোত্রের সদস্য। এটা অ্যালকিন, অর্থাৎ নির্দিষ্ট করে এই গোত্রের দ্বিতীয় সদস্যের নাম, সেটা হচ্ছে ইথিন। ক্লিয়ার? অ্যালকিন প্রস্তুতির যদি বিক্রিয়া আসে, আমরা এই বিক্রিয়াটা লিখতে পারি। তাহলে মুছে ফেলি এটা। নেক্সট আমরা আরেকভাবে অ্যালকিন প্রস্তুত করব। ওই পদ্ধতিটা হচ্ছে অ্যালকোহল থেকে। তাহলে শুরু হবে অ্যালকোহল থেকে, লাস্টে গিয়ে আমরা অ্যালকিন তৈরি করব। ঠিক আছে, সেটা আরেকটা পদ্ধতি। ওই পদ্ধতিটা আবার আমরা দেখি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে অ্যালকিন। এটার বিক্রিয়াটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে উত্তপ্ত করলে, তাপ দিলে অ্যালকিন তৈরি হয়ে যায় এক অণু পানি বিয়োজিত করে। খুবই সহজ বিক্রিয়াটা, যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে তাপ দিব। তাহলে অ্যালকোহল হচ্ছে CH3CH2OH অ্যালকোহল। তার সাথে আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করব H2SO4। অবশ্যই এটা গাঢ় হইতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড হইলে এই সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে, এখানে এই যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল থেকে এক অণু পানিকে সেটা বিয়োজিত করে ফেলে, এক অণু পানি উৎপন্ন করে সেটাকে বের করে ফেলে। তাহলে এক অণু সালফিউরিক অ্যাসিড এখানের এক অণু পানিকে বিয়োজিত করবে। তো পানিকে যখন বিয়োজিত করা হয়, CH3CH2OH, এখানের OH আর এই জায়গার একটা H গিয়ে পানি তৈরি করবে। অ্যালকোহলের OH আর CH3 যে অংশটা আছে, সেই অংশটা থেকে একটা হাইড্রোজেন গিয়ে পানি তৈরি করবে, যে পানিটা এখান থেকে বিয়োজিত হয়ে যাবে, -H2O। এখন এই অ্যালকোহলের মধ্যে যে অবশিষ্ট অংশ রয়ে গেল, সেটাই হচ্ছে অ্যালকিন, যার সংকেতটা হচ্ছে CH2 দ্বিবন্ধন CH2। যে CH3 এর মধ্যে দুইটা হাইড্রোজেন, আর এইখানেও দুইটা হাইড্রোজেন, CH2 এখান থেকে OH, এখান থেকে H চলে যাওয়ার কারণে নতুন করে আরেকটা বন্ধন তৈরি হলো, এটা হচ্ছে ইথিন।
তাহলে দ্বিতীয় পদ্ধতিতেও আমরা অ্যালকিন কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখলাম, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। ক্লিয়ার? তারপর আমরা যেটা দেখব অ্যালকিনের বিক্রিয়া। এতক্ষণ দুইটা পদ্ধতি দেখলাম আমরা, অ্যালকিনের প্রস্তুতি, এখন হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া। তো অ্যালকিনের বিক্রিয়া পড়ার আগে আরেকটু যদি আমরা কথা বলি যে অ্যালকেন যে গোত্রটা ছিল সেইখানে আমরা কিছু ভৌত ধর্ম পড়েছিলাম, যে অ্যালকেনের ভৌত ধর্ম কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ যে সকল অ্যালকেনগুলোর কার্বন সংখ্যা কম 1 থেকে 4 তারা হচ্ছে গ্যাসীয়, যারা 5 থেকে 15 বিশিষ্ট কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তারা হচ্ছে তরল, আর 15-র বেশি অর্থাৎ 16 এর বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে তাদের ভৌত অবস্থা হবে কঠিন। ঠিক একই রকমভাবে অ্যালকিনের ভৌত অবস্থাটাও অ্যালকেনের অনুরূপ, মানে কম কার্বন হইলে তারা গ্যাসীয়, মাঝামাঝি হইলে তরল, এর চাইতে বেশি কার্বন সংখ্যা যদি হয় তাহলে তাদের ভৌত অবস্থা হবে কঠিন। আর রাসায়নিক অবস্থাটাকে আমরা যদি অ্যালকেনের সাথে তুলনা করি তাহলে অ্যালকেন ছিল রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, অর্থাৎ তারা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইতো না, তাই তাদেরকে প্যারাফিন বলা হতো। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে, যেই গোত্র নিয়ে আজকে আমরা পড়তেছি, অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু ওই রকম না, তারা রাসায়নিকভাবে বেশ সক্রিয় এবং সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়। বিশেষ করে তারা যে সংযোজন বিক্রিয়া আছে, মানে নতুন কোনো কিছুকে তাদের সাথে যুক্ত করে ফেলা, যুক্ত করে নতুন নতুন যৌগিক পদার্থ তৈরি করা, এটা হচ্ছে অ্যালকিনের একটা বৈশিষ্ট্য। তো অ্যালকিনের বিক্রিয়াগুলোর মধ্যে যেই বিক্রিয়াগুলো আমরা পড়ব, হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, জারণ এবং পলিমারকরণ। তো এই বিক্রিয়াগুলোর আসলে প্রায় সবগুলো বিক্রিয়ার মধ্যেই খুব একটা চমৎকার বেসিক আইডিয়া কাজে লাগে, সেটা হচ্ছে অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে, একটু খেয়াল করি, অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, আরেকটি বন্ধন হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধন এবং পাই বন্ধন, এই দুইটি বন্ধনের মধ্যে পাই বন্ধনটি হচ্ছে দুর্বল আর সিগমা বন্ধনটি হচ্ছে শক্তিশালী। অর্থাৎ এরকম যে CH2 এই যে দ্বিবন্ধন আছে এর মধ্যে একটা বন্ধন সিগমা আর একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন। তো যে কথাটা বলছিলাম যে বিক্রিয়া করার সময়, 5টা বিক্রিয়া করার সময় এই ঘটনাটা আমরা দেখব যে তার যে পাই বন্ধনটা আছে ওই পাই বন্ধনটা সহজেই ভেঙে যায়, বিলুপ্ত হয়ে যায়। তো পাই বন্ধন যখন ভেঙে যায়, এই কার্বনের একটা হাত খালি হবে, এই পাশের যে কার্বন আছে তারও হাত খালি হবে। অর্থাৎ দ্বিবন্ধনটা যেই দুইটা কার্বনকে নিয়ে গঠিত হয়, একটা বন্ধন যখন ভাঙবে এর কার্বনেরও একটা হাত খালি হবে, এই কার্বনেরও একটা হাত খালি হবে। এই দুইটা কার্বন এর সাথে আমরা যা বিক্রিয়া করতে চাই, হাইড্রোজেন বিক্রিয়া করতে চাইলে হাইড্রোজেন এই দুইটার সাথে গিয়ে দুই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। ব্রোমিন যখন দিব, ব্রোমিন দুইটা যুক্ত হয়ে যাবে। পানি যখন দিব, পানিরটা ভেঙে একটা অংশ এই কার্বনের সাথে আর একটা অংশ এই কার্বনের সাথে যুক্ত হবে। এইভাবে আসলে সবগুলো বিক্রিয়া চলতে থাকে। তাহলে দেখি একটু আমরা বিক্রিয়া। তো প্রথমেই হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। H2 সংযোজন বিক্রিয়া। তো বর্ণনাটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। আমরা জানি নিকেল প্রভাবক দিলে হাইড্রোজেন যুক্ত তাড়াতাড়ি হয়, ভালো হয়। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করে তাপ দিলে
অ্যালকেন পরিণত হয়ে যায়, অ্যালকেনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বিক্রিয়াটা যদি আমরা লিখি এরকম যে CH2 দ্বিবন্ধন এর সাথে যুক্ত করব হাইড্রোজেন, আর শর্ত হচ্ছে কি নিকেল প্রভাবক Ni এবং তাপ লাগবে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিলে এটা তখন অ্যালকিন আর থাকবে না, হয়ে যাবে অ্যালকেন অর্থাৎ ইথেন হয়ে যাবে। CH2 হাইড্রোজেন দিলে এটা হয়। এই বিক্রিয়ার কৌশলটা একটু আগে বলছি, তারপর আরও ডিটেলস বলতেছি যে এই যে হাইড্রোজেন আছে এখানে H2 মানে দুইটা হাইড্রোজেন এইভাবে আছে, এই দুইটা হাইড্রোজেন তাপের কারণে এখানে ভাঙবে, ভেঙে এই একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যাবে। আর এখানের যে দ্বিবন্ধনের কথা একটু আগে বললাম, একটা পাই বন্ধন আছে, পাই বন্ধনটা অত্যন্ত দুর্বল, এই পাই বন্ধনটা ভেঙে যাবে, এই যেটা একটা বন্ধন থাকবে। তো এখানে বন্ধন ভাঙলে দুই পাশের দুইটা হাত নতুন করে খালি হবে, সেই হাতগুলোর সাথে হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাড হয়ে তখন এই যে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন যদি নতুন করে আসে এখানে হয়ে যাবে CH3, তিনটা হাইড্রোজেন, আর এই আরেকটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হয়ে এখানেও CH3 হবে, মাঝখানে একক বন্ধন থাকবে। তো নতুন যেই যৌগটা পরিণত হয়ে গেল পেলাম আমরা নতুন যৌগটা, এটা অ্যালকেন, কারণ একক বন্ধন আছে, সাফিসিয়েন্ট হাইড্রোজেন আছে, মানে যতটা হাইড্রোজেন প্রয়োজন ততটা হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকেন। এবং দুইটা কার্বন দিয়ে এই অ্যালকেন হওয়ার কারণে এর নাম হচ্ছে ইথেন। ক্লিয়ার? তাহলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা আমরা দেখলাম, অনেকটা একই রকম পরের বিক্রিয়াগুলো। তাহলে নেক্সট হচ্ছে কি পানি সংযোজন বিক্রিয়া। তো পানি সংযোজনের ক্ষেত্রেও যদি আমরা দেখি 2 নম্বরে H2O মানে পানি সংযোজন বিক্রিয়া, তাহলে বর্ণনাটা হচ্ছে এরকম যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, হ্যাঁ অ্যালকিনের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে যদি পানি যোগ করে তাপ এবং চাপ প্রয়োগ করা হয় তখন সেক্ষেত্রে পানি অ্যালকিনের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করে। ক্লিয়ার? তাহলে দেখি আমরা, অ্যালকিন হচ্ছে CH2 দ্বিবন্ধন CH2, তার সাথে পানি যোগ করব, এই পানি যোগ করার কারণে বিক্রিয়াটা হয়ে যাবে। আর এখানে ফসফরিক অ্যাসিড লাগবে, ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4, তাপ লাগবে, চাপ লাগবে, উচ্চ চাপ উচ্চ তাপ, এগুলো যদি আমরা দেই তাহলে বিক্রিয়া করে তৈরি হয়ে যাবে CH3CH2OH। তো কোনো যৌগের সাথে যদি OH থাকে তখনই সেটা হয়ে যায় অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়ায় পানির সাথে অ্যালকিনের সাথে পানি যোগ করলে এটা অ্যালকোহল হয়ে যায় এবং যৌগটার নাম হচ্ছে ইথানল। আমরা জানি অ্যালকোহলের উচ্চারণগুলো পরে অল উচ্চারিত হয়। ক্লিয়ার? এখানে বিক্রিয়ার কৌশলটা যদি আমরা আরও একটু দেখি, এই যে পানি আছে, এই পানিকে ভেঙে আমরা এইভাবে দেখাতে পারি SOH, মানে গাঠনিক সংকেতটাকে এইভাবে। তো এই উচ্চ তাপ এবং চাপে ফসফরিক অ্যাসিডের প্রভাবে এখানের এই দ্বিবন্ধন ভেঙে যায়। দ্বিবন্ধন বলতে পাই বন্ধনটা, একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভাঙলে এখানে কার্বনের হাত খালি হবে, এটার হাত খালি হবে, তাহলে হাইড্রোজেন চলে গেল এই কার্বনের সাথে, হাইড্রোজেন গেলে এখানে এই অংশটাও ভাঙবে, হাইড্রোজেন এটার সাথে গেলে CH3 হয়ে গেল, আর এটার হাত খালি যে হবে সেই খালি হাতটার সাথে এখানের OH যুক্ত হবে, তাহলে CH2OH, অর্থাৎ OH থাকলেই তখন সেটা অ্যালকোহল এবং নির্দিষ্ট করে বললে এটার নাম হচ্ছে ইথানল।
ক্লিয়ার? তাহলে আমরা 2 নম্বরে দেখলাম যে অ্যালকিনের সাথে যদি পানি যোগ করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। তারপর দেখি 3 নম্বর বিক্রিয়া হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। ব্রোমিন সংযোজন Br2 অনেকটাই হাইড্রোজেন সংযোজনের মতোই। তাহলে অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিন সংযোজন করি তাহলে ব্রোমিনগুলো অ্যালকিনের সাথে যুক্ত হয়ে সেখানে ডাইব্রোমো অ্যালকেনে পরিণত হয়ে যায়। আর এই বিক্রিয়াটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিক্রিয়াটা আগে লিখি আমরা, যেমন CH2 এর সাথে দিলাম ব্রোমিন, এখানে ব্রোমিন দেওয়ার ফলে CH2 ব্রোমিন দুইটা এই জায়গায় নিচে দেখা দিলাম। যখনই আমরা ব্রোমিন দিব, এই ব্রোমিন দিলে বিক্রিয়ার কৌশলটা হচ্ছে ব্রোমিনটাকে আমরা Br2 যে আছে তাকে Br লিখতে পারি। তাহলে এই Br এখান দিয়ে ভাঙবে, এখানের দ্বিবন্ধনের মধ্যে পাই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে একটা ব্রোমিন এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে। তো যুক্ত হয়ে এখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন যুক্ত হয়ে গেল। তাহলে দুইটা ব্রোমিন যেহেতু এই যৌগের সাথে আছে তাই তার নাম হচ্ছে ডাইব্রোমো, মানে ডাই মানে দুইটা, ডাইব্রোমো ইথেন। ঠিক আছে? এই হচ্ছে ব্রোমিন সংযোজন। তো এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষায় কেন আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ব্রোমিনের ন্যাচারালি বর্ণ হচ্ছে লাল। তো যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন পাবে সে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর নতুন যে যৌগটা হবে সেইখানে আর ব্রোমিনের নিজস্ব কালারটা থাকবে না, এই কালারটা নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর যদি কোনো অ্যালকেনের সাথে আমরা ব্রোমিনকে যুক্ত করি, ওই অ্যালকেনের সাথে ব্রোমিন এভাবে যুক্ত হয় না, তাই সেখানে ব্রোমিনের লাল বর্ণটা থেকে যায়। তাহলে যদি দুইটা যৌগের মধ্যে আমরা ব্রোমিন দেই, সম্পৃক্ত হলে সেটার ব্রোমিনের লাল বর্ণ থেকে যাবে, অর্থাৎ বিক্রিয়া হয় নাই। আর যেখানে বিক্রিয়া হবে সেইখানে ব্রোমিনের লাল বর্ণটা নষ্ট হয়ে যাবে। তো যদি লাল বর্ণ নষ্ট হয় আমরা বুঝবো সেই হাইড্রোকার্বনটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি লাল বর্ণটা থেকে যায় তাহলে বুঝবো সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অ্যালকেন এবং অ্যালকিনের শনাক্ত করার ক্ষেত্রেও আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে অসম্পৃক্ততার ক্ষেত্রে, অসম্পৃক্ততার পরীক্ষার জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে 4 নম্বর হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া তো অ্যালকিনের সাথে যদি জায়মান হাইড্রোজেন যোগ করা হয় এবং দ্রবণ থাকে, দ্রবণ বলতে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা গোলাপি বর্ণের একটা দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ দিয়ে তাকে জারিত করা হয় যে কোনো অ্যালকিনকে, তখন অ্যালকিনের মধ্যে দুইটি ওএস যুক্ত হয়ে যায়। আর দুইটি ওএস যুক্ত হয়ে সেটা তখন গ্লাইকলে পরিণত হয়। আর এটাকে যদি আমরা ইথিন দিয়ে শুরু করি তাহলে তাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। তাহলে বিক্রিয়ার কৌশলটা যদি আমরা দেখি এরকম, CH2 দ্বিবন্ধন CH2, তার সাথে দিলাম জায়মান অক্সিজেন। এটা জারিত করলে জায়মান অক্সিজেন দিতে হয়। আর পানি লাগবে, পানি হয় দ্রবণ থেকে, এখানে লাগবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করবে। আর এখানে যে দ্রবণটা আমরা তৈরি করলাম সেই দ্রবণে পানির উপস্থিতি আছে, বিক্রিয়া করে
তারা এরকম যৌগ তৈরি করে CH2 CH2, এই জায়গায় OH, এটার মধ্যেও আছে OH, যার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। কিভাবে বিক্রিয়াটা হলো তার কৌশলটাও যদি আমরা আবার একটু আরো ভালো করে খেয়াল করি, প্রথমত এই পানি এখানে যে জাইমান অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে, অর্থাৎ পানিটা হচ্ছে এরকম HOH, পানিকে এইভাবে আমরা লিখতে পারি। এই জাইমান অক্সিজেন প্রথমে এটার সাথে আসবে, এস এর সাথে, তো এস এর সাথে যখন আসবে তখন হয়ে যাবে এরকম এস, এইখানে OH, এটা OH। এবার এই OH আবার ভেঙে যাবে আর দ্বিবন্ধনটা ভাঙবে, তাহলে একটা OH গিয়ে এই কার্বনের সাথে, তাহলে এই যে CH2 এর সাথে OHটা আমরা পাশে লিখতে পারি বা নিচে উপরে, এটা যে কোনো এক জায়গায় দেওয়া যায়, কার্বনের সাথে থাকলেই হলো। তাহলে OH আমরা এখানে নিচে দিয়ে দিলাম, আর দ্বিবন্ধন তো ভাঙবেই না, থাকবেই না, এখানে আরেকটা OH এই কার্বনের সাথে যাবে। তো একটা OH যদি কোনো যৌগের সাথে থাকে সেটাই হচ্ছে অ্যালকোহল এবং যার উচ্চারণটা হয় অল, আর এখানে দুইটা আছে OH, এই জন্য নাম হচ্ছে গ্লাইকল। তো ইথিন ছিল আগে 2 কার্বন বিশিষ্ট, যার আরেক নাম হচ্ছে ইথিলিন, এই জন্য তার নাম এখন হচ্ছে ফাইনালি ইথিলিন গ্লাইকল। ক্লিয়ার? আমাদের এর পরের যে বিক্রিয়াটা পলিমারকরণ বিক্রিয়া, সেটা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছিলাম, 7ম অধ্যায়ে আছে যে পলিমারকরণ বিক্রিয়াটা কি। তো যেহেতু এখানে আমরা আবার অ্যালকিন সম্পর্কে পড়তেছি, এই জায়গায়ও পলিমারকরণ বিক্রিয়াটা আলোচনার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা আবারও দেখতেছি পলিমারকরণ বিক্রিয়াটা আসলে কি। 5 নম্বরে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে অসংখ্য অ্যালকিন অণু যদি, বা অসংখ্য অন্য অণু হইতে পারে, অসংখ্য ছোট ছোট অণু যদি উচ্চ তাপ এবং চাপের কারণে পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকারের একটি বড় যৌগ তৈরি করে, বড় অণু তৈরি করে, তখনই এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আর পলিমারকরণ বিক্রিয়ায় বাম দিকে যেই সদস্যগুলো থাকে, বিক্রিয়ার আগে যেগুলো থাকে তাদেরকে বলা হয় মনোমার, আর বিক্রিয়ার পরে যা তৈরি হয় তাদেরকে বলা হয় পলিমার। তাহলে দেখি আমরা বিক্রিয়াটা। এখানে ইথিন CH2 দ্বিবন্ধন CH2, আর বিক্রিয়া করার জন্য অনেকগুলো ইথিন লাগবে, একটা দুইটা দিয়ে হবে না, NCH2 CH2 এই জন্য দিয়ে দিলাম। আর এই জায়গায় অক্সিজেন লাগবে, উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপ লাগবে। দেওয়ার পর এখানে অসংখ্য এই অ্যালকিন অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ আকারের অণু তৈরি করবে, অনেকগুলো ইথিন একসাথে যুক্ত হবে। তো অনেকগুলো ইথিন একসাথে যুক্ত হয়ে পরবর্তীতে যে যৌগটা হবে তার নাম হচ্ছে পলিথিন। এই পলি শব্দের অর্থ, কেমিস্ট্রিতে পলি শব্দের অর্থ হচ্ছে অনেক বা বহু। তো বহু যোগ ইথিন মানে অনেকগুলো ইথিন একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তার এখানে কেমিস্ট্রির ভাষায় হচ্ছে পলিথিন। পলি মানে বহু, বহু ইথিন একসাথে যুক্ত হয়ে গেল, পলিথিন। তো এই বিক্রিয়াটাও সেম আগেরগুলোর মতোই, এই পাই বন্ধনটা ভাঙবে, ভাঙার পর এই পাশে হাত খালি হবে, এই পাশে হাত খালি হবে, এরকম অনেকগুলো অণু, যতটা অণু আছে প্রত্যেকটা অণুর অবস্থা একই হবে। সেই অণুগুলো পরস্পরের সাথে একটা আরেকটাকে, আরেকটা আরেকটার সাথে, ওই যে নতুন করে হাত খালি হবে, সেই খালি হাতগুলো দিয়ে পরস্পরকে ধরবে, ধরে বিশাল একটা যৌগ তৈরি করবে, এবং তার নামই হচ্ছে
পলিথিন। তো যদি আমরা এখানে অন্য অ্যালকিন থেকে শুরু করতাম, যেমন প্রোপিন থেকে শুরু করতাম, তাহলে এটার নাম তখন হয়ে যেত পলিপ্রোপিন। মানে যা থেকে শুরু করি ওই অ্যালকিনটার আগে নতুন যৌগটার নাম হবে পলি, তাহলে এই পলিমারকরণ বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় অ্যালকিন সম্পর্কে। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই, গুড বাই।